এটা কি আমি আমার ভোট দিতে পারলাম, কারণ গত 15 বছরে আপনারা ঠিকভাবে ভোট দিতে পারেন নাই, কাজে সেইটাই মনে হবে সবচেয়ে বড় সমস্যা। এইটা আমি অস্বীকার করছি না, কিন্তু তার পেছনে আরও সমস্যা আছে। এমনকি আমি যদি প্রথাগতভাবে ভোট দিতেও পারি, ভোট তো বহু বছর দিয়ে আসতেছি আমরা ব্রিটিশ আমল থেকেই, ভোট দিয়ে কিছুই কাজ হয়নি তা বলবো না, কিন্তু ভোট দিয়ে সব কিছু হচ্ছে না, অনেক কাজ ভোটের আওতার বাইরে থেকে যাচ্ছে। আপনার ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে কি না এটা তো আর ভোট দিয়ে নির্ধারণ করছেন না, অর্থাৎ ভোটের আওতার বাইরে থেকে যাচ্ছে। আপনার স্কুলের ম্যানেজিং কমিটি কীভাবে চলবে সেটা তো ওই স্থানীয় ভোটের মধ্যে চলছে। এই জন্য আমি বলছি গণতান্ত্রিক বিপ্লব বলতে যদি আমরা একটা নতুন মাপকাঠি ব্যবহার করি যেখানে সকলের অধিকার সমান থাকবে, এটা নিশ্চয়তা আসবে। সমান কিসের অধিকার? শুধু ভোট দেওয়ার ক্ষেত্রে সমান অধিকার নয়, আপনার অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রেও, যেমন স্কুলে পড়ার ক্ষেত্রে, হাসপাতালে চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে, শহরের রাস্তায় চলাফেরা করার ক্ষেত্রে। এই ক্ষেত্রগুলো কিন্তু আমরা বর্ধিত করি, সেটা কতটুকু বাড়ানো যাবে কতটুকু কমানো যাবে সেটা আলোচনার বিষয়। তাহলেই বোঝা যাবে এই দেশে আপনার কিছুটা সমানাধিকার হয়েছে। যেমন এখন জনগণ যে কথাটা বলছে, ধরেন ডক্টর ইউনূস সাহেব জাতিসংঘে গিয়েছেন, তিনি সেখানে ছাত্র নেতাদের 2 বা 3 জনকে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে তাদের পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি যদি বলে থাকেন অমুক ছেলে মাস্টার মাইন্ড, লোকে এটা নিয়ে কত লেখালেখি করছে ফেসবুকে, এগুলিকে বলে কুতর্ক, সফিস্ট্রি। এটা তো প্রতীকী। তিনি বলে এই ছাত্ররা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এটা এদের মাথা থেকে এসেছে। কথাটা যে আক্ষরিক করতে সত্য হতে কোনো দরকার নেই, উনি তাদের কৃতিত্বটা প্রতীকী আকারে, তিনি তো এখান থেকে তার 158 জন সমন্বয়ককে নিয়ে যাবেন না, এইটাই। কিন্তু তুলনা করুন 1972-এর পরে বাংলাদেশের রাষ্ট্রপতিরা যখন জাতিসংঘে গিয়েছিল তখন তারা মুক্তিযোদ্ধাদের নিয়ে গিয়েছিল নাই, অর্থাৎ তারা যারা মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছিলেন, বীরশ্রেষ্ঠ হয়েছিলেন, তাদের তো নিয়ে যেতে পারবেন না। যারা বেঁচে ছিলেন, বীর উত্তম ছিলেন, তাদের একজনকে তো নিয়ে যাননি, রাজনৈতিক নেতাদের তো নিয়ে যাননি। এই পার্থক্যটা লক্ষ্য করেন। বিপ্লব তখনই বেহাত বিপ্লব হয়েছে যে জনগণের কর্তৃত্ব নয়। ইনফ্যাক্ট দেখা গেছে 1970-এর নির্বাচনে যারা জিতেছিলেন তারাই পরবর্তীকালে গণপরিষদ গঠন করেছেন, কিন্তু নিয়ম হচ্ছে যে নতুন গণপরিষদ হলে নতুন নির্বাচন দিতে হয়। আমরা যুদ্ধের মাধ্যমে গঠিত গণপরিষদ দিয়েই আইন তৈরি করেছি, কিন্তু এখন আমি ফলে পরিচয় হতে বলে, ফলেই তো বৃক্ষের পরিচয়। সেই সংবিধান ছিল জনগণকে ক্ষমতাহীন করার সংসদ, এবং সামাজিক সুবিচার এটা ঘোষিত হয়েছিল 1971 সনের 10 এপ্রিল। এইটা হচ্ছে, এইটার নামে মুক্তিযুদ্ধ হয়েছে। আমরা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের নামে মুক্তিযুদ্ধ করিনি। এটা আপনি ব্যাখ্যাটা পরে চাপিয়ে দিয়েছেন। 72-এর সংবিধান রচিত হয়েছে এই তথাকথিত মূলনীতিগুলি নিয়ে, এগুলি সংবিধানের 2য় ভাগে আছে। আমি আপনাদের সামনে কোনো সমাধান দিতে আসি নাই, আমি প্রশ্ন করছি, তাই কিনা জিজ্ঞাসা করেন। তাহলে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কি হলো? কিছুই হয় না। এই জন্য আমাদের দেশে একই সাথে সংবিধান বলবৎ আছে এবং একই সাথে মানুষ গুম হতে পারে। যেখানে একজন মানুষ গুম হয় সেখানে সংবিধান ভেঙে গেছে, তাহলে তো আমরা একটা অসাংবিধানিক সরকারই ছিলাম। যেখানে একজন মানুষকে বিনা বিচারে গুলি করে হত্যা করা হয়, আপনাদের নারায়ণগঞ্জে হত্যাকাণ্ড হয় নাই, র্যাবের নামে যে অভিযোগ আছে বিচার হয়েছে, এটা এখনও মাঝখানে ঝুলে আছে। এটা তো কোনো সংবিধানওয়ালা সরকারে হতে পারে না। কাজে যখন আমি বললাম সংবিধানের রূপরেখা, জাতীয় সংবিধানের, আমি বলছি 2টো রূপরেখা আমাদের। সংবিধান হবে 2 ভাগে বিভক্ত। এখানে থাকবে মৌলিক অধিকারের গ্যারান্টি, এখনও নামকাও আসতে আছে, যেটা কখনো লঙ্ঘন করা যেতে পারে না, মানে না কাজে না কথায়। আমাদের কাজেও এটা লঙ্ঘিত হচ্ছে, কথায়ও লঙ্ঘিত হচ্ছে। আছে যেমন ধরেন সংবিধানের মধ্যে আছে কাউকে বিনা বিচারে আটক করা যাবে না, কিন্তু 1974 স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট হলো, বলা হল কি আপনি তাকে কোনো রকম বিচার না করে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ না আসে, ডিটেইনি হিসাবে তাকে 120 দিন রাখতে পারবেন। পৃথিবীর অন্যান্য দেশে বিধান আছে কি যখন যুদ্ধ বাদে তখন জরুরি অবস্থা জারি হলে এটা করতে পারে, আমাদের এখানে জরুরি অবস্থা আপনার লাগবে না। আর আমাদের দেশে নাম হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এটা ফ্যাসিস্ট স্লোগান। এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ, ওটা ফ্যাসিস্ট স্লোগান ছিল। কখনোই আপনার ক্ষমতা এক নেতার উপর, এক দেশের উপর, এক পার্টির উপর ছেড়ে দেওয়া যাবে না। সংবিধানের মধ্যেই আমাদের এই কথা ছিল না, কিন্তু এই যে সংবিধানে যে লেখা হচ্ছে জাতির পিতার ছবি রাখতে হবে, এটা ফ্যাসিস্ট বিধান, এটা রাখার কোনো দরকার নাই। আচ্ছা, এখনও আছে, বর্তমান যে সংবিধান আছে তাতে আছে প্রত্যেক অফিসে আপনার জাতির পিতার ছবি রাখতে হবে। এবার জাতির পিতা এই কনসেপ্টটাও একটা ফ্যাসিস্ট কনসেপ্ট, যে দেশে প্রেসিডেন্ট শাসনতন্ত্রে গেলে বেটার হবে প্রধানমন্ত্রীর চাইতে, নাকি এক কক্ষের জায়গায় 2 কক্ষ করলে ভালো হবে, নাকি বাংলাদেশকে 10টি প্রদেশে বিভক্ত করলে ভালো হবে। এইগুলি হচ্ছে ইংরেজিতে বলে ফেনা।
ইংরেজিতে বলে এপিফেনোমেনন, অর্থাৎ সাবানের ফেনার মতো ভাসছে। আমাদের দেশে গত সরকার যেটা শেখ হাসিনার আমলে চলেছে, এটার সবচেয়ে ভালো উদাহরণ আপনারা শেখ হাসিনার ফ্যাসিবাদ এবং ষড়যন্ত্র বলেছেন। আমি বলবো প্ল্যাটোর মাপকাঠিতে এটা হচ্ছে অলিগার্কি, মানে মুষ্টিমেয় ধনিক শ্রেণীর লোকেরা এই রাষ্ট্রকে কুক্ষিগত করেছিল বিভিন্ন পেশায়, শুধু কুইক রেন্টালে নয়, শুধু মেট্রো রেল বা পদ্মা সেতুতে নয়, যারা বড় বড় এবং যারা টাকা বিদেশে নিয়ে গেছে, ইসলামী ব্যাংক দখল করেছে। আমি কথা না বাড়াবার জন্যই বললাম, আমাদের দেশে এখন এই যে আমরা বলছি গণতান্ত্রিক বিপ্লবে, এই কথাগুলিও বলতে পারতাম না আমরা যদি গত 5ই আগস্টের ঘটনা না ঘটতো। এটা যে গণতান্ত্রিক একটা অভ্যুত্থান হয়েছে, এটা বিপ্লব হবে কিনা, যেখানে জনগণের নিচের থেকে উদ্যোগ আসে এবং তাদের আশা আকাঙ্ক্ষা বা তাদের কামনা বাসনা, তাদের দাবিটাই সংস্কারের বা সংবিধানের পরিবর্তনের মূল শক্তি হয়, তো এটাই হচ্ছে বিপ্লব। আমাদের ইতিহাস শুধু গত 15 বছরের মধ্যে সীমিত না রেখে যদি গত 50 বছরের দিকে তাকান, তাহলে দেখেন যে এখানে একবার সিভিলিয়ান শাসন হয় এবং প্রথম 3.5 বছরের বাংলাদেশের শাসন, এটা তো হলো স্বৈরতন্ত্রের নিকৃষ্টতম উদাহরণ, যেটা বাকশালে রূপান্তরিত হলো। এটা আমরা এখন বলতে চাই না। তারপরে আসলো সামরিক শাসনের পরে কি 15 বছর জিয়াউর রহমান, এরশাদ ইত্যাদি মিলিয়ে, সেটা পরবর্তীকালে যখন তথাকথিত নাগরিক অভ্যুত্থান হলো 90 সনে, আপনারা বলেন যে এবার দেশ আবার গণতন্ত্রের পথে ফিরে এলো। সেই গণতন্ত্রের পরিণতি তো শেখ হাসিনা। আমি অতি লম্বা কাহিনীকে সংক্ষেপে বললাম। তাহলে এখানে সমস্যার গোড়াটা কোথায়? এই গোড়ায় না দিলে আপনি যতই সংবিধান বদলান না কেন, যতই 15 সংশোধনী, 16 সংশোধনী, 17 সংশোধনী করেন না, কিছুই হবে না। কাজে আমার বন্ধুরা যারা বলছেন আমাদের সংবিধান এটা সংশোধন করতে হবে, অথবা আরেক দল বলছেন পুনর্লিখন করতে হবে, এটাকে ছুটে ফেলে দিতে হবে, এগুলো হচ্ছে রাজনৈতিক দম্ভোক্তি মাত্র। জন্য আমাদের সংবিধান একটা চুক্তি। এটাকে আমরা বলি লিবারেল ডেমোক্রেসি অথবা বুর্জোয়া ডেমোক্রেসি, যাই নাম দেন না কেন, সংবিধান হচ্ছে একটা চুক্তি। তো চুক্তির দুই পক্ষ কি, দাতা এবং গ্রহীতা থাকে চুক্তিতে। আমি দাতা, আমি গ্রহীতা, কিন্তু সেখানে শর্ত কি? শর্ত হচ্ছে এই রাষ্ট্রকে আমরা নিজেরা আইনে তৈরি করেছি, এইভাবে চলতে হবে। এই জন্য বলি ডক্টর কামাল হোসেনের নামের লোকের জিন্দাবাদ দেখে উনি একটা সাংঘাতিক একজন আইনজীবী, যিনি একটা সুন্দর কনস্টিটিউশন লিখেছেন। আমি যে ইট ইজ এ ভেরি ব্যাড ডকুমেন্ট। মানে আমি সাহিত্যের দিক থেকে বলছি, এই সংবিধান আরও সিম্পল করে লেখা যেত, কারণ তারা জানে না কোনটা প্রধান কোনটা অপ্রধান। এইখানে শুধুমাত্র করছে প্রধানমন্ত্রীর ক্ষমতা, আবার মাঝখানে অন্তর্বর্তী কেয়ারটেকার গভর্নমেন্ট, এটা আবার বাতিল, একটা অদ্ভুত জগা খিচুড়ি বানিয়েছে। সংবিধান যখন প্রণীত হয় 1972 সনের নভেম্বর মাসে, তখন তারা বলেছিলেন যে এটা প্রধানমন্ত্রী শাসিত হবে। 2 বছর না যেতেই 75-এর মাসে এটাকে আবার প্রেসিডেন্ট শাসিত করলে। এখনও বাংলাদেশে কিন্তু আবার সেই তর্ক আসবে, এই আপনি তাকে 120 দিন রাখবেন। শুধু তাই না, জেলা ম্যাজিস্ট্রেট এটাকে আবার 120 দিনের জন্য বাড়াতে পারবে, তারপরে আবার 120 দিনের বাড়াতে পারবে। এক করতে আপনাকে অনন্তকাল ধরে কিন্তু বিনা বিচারে আটক রাখা যাবে। তাহলে সংবিধানের সাথে এটা সাংগত্যপূর্ণ হয় কীভাবে? পরবর্তীকালে যেগুলি করেছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এগুলি ওইটা ওই সম্প্রসারণ, অথবা আমরা বলি জরুরি অবস্থা মেটানোর জন্য যেমন করে এই যে র্যাব গঠন করলো, এর তো কোনো মৌলিক অধিকারের সাথে এটা কখনো যায় না। যে সমাজে মৌলিক অধিকার বিদ্যমান, সেই সমাজে র্যাবের মতো বাহিনী গঠন করা যায় না। সেইখানে মানুষকে বিনা বিচারে 120 করে আপনি অনন্তকাল ধরে আটক রাখতে পারেন না। এখন পরে কি সেটারও তারা পরোয়া করেছে? তারা তো আপনাকে আটক রাখা তো একটা সম্মানের কাজ, তারা তো আটকও রাখে না, আপনাকে তারা মেরে ফেলে, আপনাকে তারা ক্রস ফায়ারে দেয়, তারা গান ফাইটে দেয়। অর্থাৎ আমাদের দেশে, তারপরে আমরা মনে করি আমরা একটা সাংবিধানিক দেশে আছি। এটা কোন ধরনের ব্যাপার? সেটা কী ছিল? আমরা অন্তত 5 বছর পরে ভোট দিতে পারি। সেটা যখন আমরা পারলাম না, তাহলে সেটা শাস্তি কী? যেমন আমাদের সংবিধান সংশোধন করে সর্বশেষ লিখেছিল যে যে কেউ এই আইনগতভাবে গঠিত সরকারকে উৎখাতের চেষ্টা করবে, তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। কিন্তু যারা সংবিধানের আসনে বসে গুম খুন এর আদেশ দেবে, তাদের কি শাস্তি হবে? তাদের তো মৃত্যুদণ্ড হওয়া উচিত। কি বলেন? হ্যাঁ, সেইটা কিন্তু বাস্তবায়ন দূরের কথা, সেটা বলেও নেই লেখায়। এই জন্য বলছি, যেখানে এই অসাম্য বিরাজ করে আইনের ক্ষেত্রে, তখন দেখা যায় এই সমাজের কোনো সাংবিধানিক শাসন নেই।